জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশন সুপারিশ পেশ করেছে। এই সুপারিশের প্রধান প্রধান দিকগুলো আজকে আমি এখানে আপনাদের সামনে কমিশনের পক্ষ থেকে তুলে ধরব। পরবর্তী সময়ে আজকে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা আপনাদের সঙ্গে এবং সকল রাজনৈতিক দল যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা অবহিত করব। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2024 সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয় অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রার সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, তারও আগে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বারবার যে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা, সেগুলোকে মোকাবেলা করেই, সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়, সুপারিশ করা হয়, তার জন্য 2024 সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক 6টি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে। এই 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তার কাজ শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ, ভবিষ্যতে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা, যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়, তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা। প্রাথমিক পর্যায়ে 64টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। তার পরবর্তী পর্যায়ে 20টির মতো বিষয় নিয়ে আমরা 2 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি। কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি, তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনা করি। আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সাহায্য নিয়েছি, যাতে অন্তর্ভুক্ত ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 যেন একটি আইনি ভিত্তি পায়, ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ 17ই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। আমরা সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি। আমাদের সুপারিশের প্রধানত প্রথমটি হচ্ছে, যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেন। এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবহিত করেছি। পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি, কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক বিষয়ে ঐকমত্য আছে, কিছু বিষয়ে ভিন্নমত আছে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে।
এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস এক, কিন্তু সামান্য ভিন্নতাও আছে। আমাদের প্রস্তাবগুলো হচ্ছে, সুপারিশগুলো হচ্ছে এই রকম। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করেন। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়ক। সরকারের এই আদেশে অধীনে গণভোটের আয়োজন করবেন। এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তাফসীরভুক্ত 48টি সংবিধান, সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে তা বাস্তবায়িত হবে। যেহেতু উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সকলের যে সিদ্ধান্তের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চকক্ষ গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, এবং এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না, সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তা অর্জন করা যাবে। তবে আমাদের
আরও একটি বিকল্প প্রস্তাব আছে। আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব, যেমনটি আমি আগেই বলেছি শুরুতে, যে প্রক্রিয়ার দিক থেকে একটা বড় অংশই একই রকম, একটি ব্যতিক্রম ছাড়া। আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন, সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে, তবে ওই আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না, তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে। অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে, সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন করতে পারবেন। তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয়, তবে এটি তাদের সাহায্য করবে। এই বিলগুলো, অর্থাৎ এই বিলটি, এই যে প্রয়োজনীয় সংশোধনের, সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। 270 দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে। নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে, যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন। তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ গ্রহণ করবেন। সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অফ প্রসিডিওর তৈরি করবে। সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন, তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদে গঠিত সভাপতি প্যানেল থেকে ওই পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন এবং কোনো অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা হবে না যে সরকারের দেয়া বিলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করতে হবে। আমরা এটা আস্থা রাখতে চাই, আমরা এটাতে আস্থা রাখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশে যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন। তারা এই দায়িত্ব পালনে অকুণ্ঠিত থাকবেন, সফল হবেন এবং বাংলাদেশকে একটা নতুন পথের দিকে অগ্রসর করবেন। সেই বিবেচনার থেকেই আমরা দুটো প্রস্তাব দিয়েছি, দুটো বিকল্প হিসেবে উপস্থাপন করেছি। আমরা সরকারকে আজ সকালে
আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে। আমরা আশা করি তারা সেটা করবেন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি এবং কমিশনের সকল সদস্য, সর্বোপরি ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমি প্রতিটি রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি। এই কারণে প্রায় 9 মাসেরও বেশি সময়ের এই প্রক্রিয়ায় তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন, যে সহযোগিতা করেছেন, যে দৃঢ়তার সঙ্গে সুচিন্তিতভাবে অগ্রসর হয়েছেন, তা এদেশের ইতিহাসে অভূতপূর্ব, দক্ষিণ এশিয়ায় নিশ্চিতভাবে অভূতপূর্ব এবং বৈশ্বিকভাবে তারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন। তার জন্য, এই কৃতিত্বের জন্য তারা আমাদের সকলের সাধুবাদ প্রাপ্য। আমি এই সুযোগে ধন্যবাদ জানাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যেকটি সদস্য, যারা সমস্ত রকম বিভিন্ন রকম দায় দায়িত্ব নিজেদের অন্যান্য ব্যক্তিগত কাজ ছেড়ে হলেও এই কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠার সাথে সময় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল, যারা আমাদের যখনই প্রয়োজন হয়েছে তখনই আমাদেরকে সহযোগিতা করেছেন, যুক্ত হয়েছেন, মতামত দিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কাজের সঙ্গে যে গবেষকরা যুক্ত ছিলেন তাদের প্রতি। সবশেষে আমাদের কার্যালয়ে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন, এমনকি সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন, এগুলো সত্ত্বেও নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের এখানে উপস্থিত সকল সদস্যই প্রকৃতপক্ষে গত বছর অক্টোবর মাস থেকেই যুক্ত আছেন। এই সময়ে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালনকালে এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন, আপনারা যে সহযোগিতা করেছেন, আপনাদের পক্ষ থেকে যে সাহায্য আমরা পেয়েছি, সেটা কোনোভাবেই, কোনো ভাষায়, কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না। ঐকমত্য কমিশনের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল সর্বাগ্রে। বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এই ঐতিহাসিক প্রক্রিয়াকে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, তাদের যুক্ত করেছেন, তার জন্য আমি সমস্ত গণমাধ্যমের কর্মীদের, সমস্ত গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের এবং তৃতীয় পর্যায়ের আলোচনার সময় বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সরাসরি প্রচার কার্যের সঙ্গে যারা যুক্ত ছিলেন, কর্মকর্তা, কর্মচারী এবং প্রকৌশলীরা, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। কমিশনের পক্ষ থেকে সবাইকে এই প্রক্রিয়ায় আমরা এখানে আজকে যেখানে উপস্থিত আছি সেটা ফরেন সার্ভিস একাডেমি। এইখানে আমাদের প্রয়োজনে একাধিক দিন তাদের নিজস্ব অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বা অন্যত্র সরাতে হয়েছে। এখানকার ফরেন সার্ভিস একাডেমি যে সমস্ত কর্মচারীরা ছিলেন, আছেন, আজকে পর্যন্ত তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব ছিল না। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। গণভোটের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও আছে। এই প্রক্রিয়ায় বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠানকে সকলেই মনে করেছেন যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটা একটি
অত্যাবশ্যকীয় শর্ত। সেই বিবেচনা থেকেই জাতীয় ঐকমত্য কমিশন গণভোট অনুষ্ঠানের প্রস্তাব বা সুপারিশ করেছে। গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে তারিখ বিষয়ে ভিন্ন মতের কথা বিবেচনা করে পাশাপাশি এটি যেহেতু একটি লজিস্টিক্যাল আসপেক্ট আছে, এটাকে কখন করা যাবে, কিভাবে করা যাবে, সেই বিষয়ে যেহেতু কমিশনের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য নেই এবং আমাদের পক্ষে অর্থাৎ কমিশনের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয়, সেহেতু আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করেন। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচনের তফসিল তৈরি করে ফেলেন। আমি রিয়াদুল করিম, আমি প্রথম আলো সিনিয়র রিপোর্টার। জনাব রিয়াদুল করিম, তিনটি প্রশ্ন করার সুযোগ সকলকে দিলে তো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা যাব। তা আমার অনুরোধ একটা প্রশ্ন একটু সীমিত থাকে যাতে আমরা উত্তর দিতে পারি। আপনার প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। শেষ কথাটা থেকে শুরু করি। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা জানি না, ফলে এটার সম্পর্কে যে কোনো রকম মতামত এক ধরনের স্পেকুলেশন হবে। আমরা আশা করি তারা ইতিবাচকভাবে এটা বিবেচনা করবেন, কেননা এর মধ্যে আমাদের সুপারিশের একাধিক উপাদানের ব্যাপারে ঐকমত্য আছে। ফলে এটা আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। তদুপরি এটা সরকার বাস্তবায়ন করবেন, আমরা সরকারকে সেই মর্মেই পরামর্শ দিয়েছি। দ্বিতীয় হচ্ছে যেটা আপনার সংযোজন বিয়োজনের ক্ষেত্রে তারা কতদূর যেতে পারবেন। জাতীয় সনদে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারের ভিত্তিতে তাদেরকে কাজ করতে হবে। আমরা এই ক্ষেত্রে যখন সংযোজন বিয়োজন পরিমার্জন কথা বলছি, যদি প্রথম প্রস্তাবে যেভাবে বলা হচ্ছে আর কি, আমাদের একটা প্রস্তাবে যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে, সেগুলো তো আইনি ভাষায় লেখা, মানে সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি, তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। তৃতীয় বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে তাফসিলের মাধ্যমে সংযুক্ত করে আদেশ দেওয়ার কথা বলছে, সেগুলোর ব্যাপারে কোনো দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন, অথবা তারা যদি সম্মত হতে রাজি না হয় তাহলে সেটা অসম্মত হলো বলে আমরা বিবেচনা করব। ফলে আমরা যে 48টি বিষয়কে চিহ্নিত করেছি সেক্ষেত্রে আমরা জনগণের সম্মতি অথবা অসম্মতির বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা দুটো বিকল্প দিয়েছি, তার অধিকাংশ বিষয় আসলে একই রকম। আদেশ জারি করা, গণভোট অনুষ্ঠান, জনগণের সার্বভৌম গাঠনিক ক্ষমতা প্রয়োগের জন্য সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংযোজনী পরিবর্জনগুলো সম্পাদন করা। পার্থক্য হচ্ছে গণভোটের তফসিলে, অর্থাৎ গণভোটের জন্য আদেশের যেটাতে বলা হবে কি যাবে গণভোটে, সেইখানে পার্থক্যটা। আমরা বলছি সরকার চাইলে এখনই এগুলো আইনি সাংবিধানিক ভাষায় পরিবর্তন করে বিলের আকারে দিতে পারে, অথবা জুলাই জাতীয় সনদে যে ভাষায় লেখা আছে সেভাবে দিতে পারে।
এটা সরকারের উপরে আমরা বলছি এই কারণে যে এই সময়ের মধ্যে আমরা আশা করি, আমরা মনে করি বিল আকারে দেয়া যায়। বাস্তবে দেবেন কিনা এই সিদ্ধান্তটা সরকারের কাছে রাখছি আমরা। ফলে একটার চেয়ে আরেকটা শ্রেয় ওইভাবে আমরা বিবেচনা করছি না, কারণ লক্ষ্য সুস্পষ্ট। আমাদের লক্ষ্য হচ্ছে এই যে জুলাই জাতীয় সনদে যা আমরা সকলে মিলে তৈরি করেছি তা যেন বাস্তবায়িত হয়, তার জন্য যতটা সম্ভব সহযোগিতা করা, ফ্যাসিলিটেট করা, আমরা সেটাই করেছি। দুটো প্রস্তাব, ফলে এটার বদলে ওটার প্রতি আমাদের কোনো পক্ষপাত নেই। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু লাইটার ভেইনেও বলি, কোনোটার প্রতি অনুরাগ বা বিরাগ নেই আমাদের। আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে, যেমন কোনো ব্যক্তি দল গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না, কমিশন সেটা করেনি। প্রস্তাবের ক্ষেত্রেও তাই, সুপারিশের ক্ষেত্রে। আদেশ কে দেবেন? আমরা সরকার আদেশ দেবে বলেছি, এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেটাকেই আমরা বিবেচনায় রেখেছি। সেদিক থেকে সরকার আইনি এবং বিভিন্ন বিষয়ে বিবেচনা করেই নিশ্চয় একটা সিদ্ধান্ত নেবে। আমরা এটা সরকারের হাতে রেখেছি। কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলির প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে জুলাই সনদে যা গৃহীত হয়েছে, যে বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা। ফলে এখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে যদি গণভোটের মধ্য দিয়ে জনগণের সম্মতি লাভ করা যায়, তাহলে রিফর্ম কমিশনের দায়িত্ব হবে সেই স্পিরিট এবং লেটার দুটোর প্রতি অবিচল থাকা। এটাই আমাদের প্রত্যাশা। মহিউদ্দিন, আপনার আর আগের দুটো প্রশ্ন আমি চিন্তা করতে গিয়ে হারিয়ে ফেলেছি, একটু বলবেন কি? না, আমার এখন স্মরণ হয়েছে, আমি দ্বিতীয় প্রশ্নটাতে এখন আসি। যে কোনো গণভোট সাধারণত এক বা দুটো প্রশ্নে হয়, ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি হয়েছে। আমরা দু একটি দেশে দেখেছি 5টা বা 6টা প্রশ্ন। কিন্তু এ যাবৎকালে 1789 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে তথ্য বা গবেষণার বিষয়গুলো আমার জানা আছে, তার উপর ভিত্তি করে আমি বলতে পারি অধিকাংশ প্রশ্ন আসলে একটা হয়। তার পেছনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 2016 সালে তুরস্কে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটা প্রশ্ন একটাই ছিল, কিন্তু সেই এক প্রশ্নে 21টি বিষয়ে সংশোধনীর কথা বলা হয়েছিল। তাহলে এই যে আপনি বা আমরা যদি মনে করি যে জনগণ এগুলি ঠিক বুঝতে পারবেন না, আপনি এলাও করলে জনগণের উপর আস্থা রাখুন, বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখুন। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী শাসনকে প্রতিরোধ করেছে এবং যখনই সুযোগ তৈরি হয়েছে তখন নির্বাচনী প্রক্রিয়ায় তারা তাদের রায় দিতে পেরেছেন। ফলে আমি এই জায়গায় খানিকটা অস্বস্তি বোধ করি যখন কেউ আমাকে বলেন যে জনগণ এটা বুঝবেন না। আমি এটাতে খুব অস্বস্তি বোধ করি, ব্যক্তিগতভাবে আমি খুব অস্বস্তি বোধ করি। বোঝাবার ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে, এটা আমি বোঝাবার অর্থে বলছি না। আমি বলছি সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে যেভাবে হোক
প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজকে আমরা যখন সুপারিশটা সরকারকে দিয়েছি, সেখানে এটা আমরা সুস্পষ্টভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি এটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ। এই সরকারের 3টি এজেন্ডা: সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো, এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো? তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়। আদেশটি সাংবিধানিক আদেশ কিনা, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটা একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে, সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। প্রত্যেকটা বিষয় নিঃসন্দেহে আমরা অতীত অভিজ্ঞতাকে ধার করব, সংবিধানের সাংবিধানিক বৈশ্বিক ইতিহাস দেখব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পরিস্থিতির একটা ইউনিকনেস আছে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন, এটা আমাদের বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে। সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না, কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে। এইটা 270 দিনের অতিরিক্ত 270 প্লাস 45 ডেজ। আমরা 270 ডেজ থেকে কমিয়ে আনছি না, আমাদের প্রস্তাব হচ্ছে 270 দিনের মধ্যেই, যদি না এই 45 ডেজের মধ্যে এটা করতে হবে। আমার মনে হয় এক্ষেত্রে আমি সুস্পষ্ট করতে পারিনি, তাহলে আমি পুনর্বার বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন, তারা নির্বাচন। এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে, যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে 90 দিন পর নির্বাচন করা যাবে না 30 দিন পর গণভোট করা যাবে না 45 দিন না 46 দিন, আমরা পারবো না এটা। কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো, ভোটার লিস্ট কি তৈরি হয়েছে? 45 দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে? আমরা জানি না। আমি একটু লাইটার ভেনে মাঝে মধ্যে কথা বলি, সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনপনীয় কালি, খুব কঠিন বাংলা, অমোচনীয় কালি, এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে, যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না, আমার কমিশনে কেউ জানেন না, আমাদের কমিশনে কেউ জানেন না। ফলে আমরা যে বলবো যে 90 দিনের মধ্যে করেন, 45 দিন কীভাবে বলবো? সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের, এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশও লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। এইবার বোধহয় তানিমের পাওয়া নাই, তানিম কোথায় গেল? এই আদেশ যদি গণভোটে পাস না হয় তখন কি হবে? আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কোথাও দেখলে। আচ্ছা ঠিক আছে, গণভোটে পাস না হলে গণভোটে পাস হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। চিলেতে দুইবার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন্ডামে দেওয়া হয়েছে, 2বার ফেল করেছে, তাই না? প্রথমবার চিলেতে
একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো, গণভোটে সেটা হারলো। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, এক একজন একে বলে। তারপর আবার এটা সংযোজন করা হয়েছে, করে আবার গণভোটে দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে। পাশ না করলে তার মানে হচ্ছে যে পাশ হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবারও, জনগণের উপর আস্থা রাখুন। আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে, আমার দিক থেকে আমি বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি, আনইকুইভোক্যালি বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরও অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এটা আমার অবস্থান। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব, বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো। যে কোনো গণভোটের ক্ষেত্রে সাধারণত আমি গোড়াতেই যেটা বলেছি, সিঙ্গেল কোশ্চেন অথবা ডাবল কোশ্চেন, কোথাও একটু বেশি হয়েছে। তো একটা আইসল্যান্ডের ক্ষেত্রে সম্ভবত উদাহরণ আছে যে 6টা কোশ্চেন ছিল। কিন্তু আপনি প্যাকেজ হিসেবে, আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন, যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে, যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের 2016 সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি। ওখানে 21টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল, 51% মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে, সেগুলির উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে। কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। কি আরো আছে? তানিম না কি তানিমের প্রশ্ন অন্য কেউ করে ফেলেছে। এনসিপি সহ যে রাজনৈতিক সংগঠনগুলো এখন পর্যন্ত স্বাক্ষর করেনি তাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। আমরা প্রকাশ্যে এবং অনানুষ্ঠানিক যোগাযোগে অনুরোধ করেছি তারা যেন স্বাক্ষর করেন। তাদের সাথে, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। আপনারা এটাও জানেন যে 17 অক্টোবর স্বাক্ষর করেনি এমন একটি রাজনৈতিক দল গণফোরাম পরবর্তীতে এসে স্বাক্ষর করেছেন। এনসিপির ক্ষেত্রে এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই, প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে। এমনকি আমাদের সাথে গতকাল রাতেও আমাদের সাথে কথাবার্তা হয়েছে। এনসিপির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে যে আদেশ, বাস্তবায়ন প্রক্রিয়াটা জানলে তাদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম, আমি আশা করি যে তারা সেটা দেখবেন, বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন, কারণ আমরা চাই সকলের মধ্যে থাকুক। এনসিপির ক্ষেত্রে আমার অবস্থানটা, কমিশনের অবস্থানটা পুনর্বার বলা সুযোগ আছে বলে আমি নিচ্ছি। এই জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট সকলের একটা বড় রকমের ভূমিকা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই যে এক দফার আন্দোলন, তাই ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তার সঙ্গে ছাত্র, জনতা, শ্রমিক যুক্ত হয়েছিল। ফলে এই জুলাই জাতীয় সনদের শুধু পটভূমি নয়, তার বিষয়গুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। দ্বিতীয় হচ্ছে পুরো প্রক্রিয়াটার সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। প্রতিটি আলোচনায় উপস্থিত থেকেছেন, মত দিয়েছেন, লিখিত মতামত দিয়েছেন। ফলে তাদের অংশগ্রহণ আছে। এই সনদে তারা স্বাক্ষর না করলেও এই সনদে তাদের ভূমিকা আছে, এই সনদে তাদের স্টেক আছে, এই সনদ তৈরিতে তারাও অবদান রেখেছেন। ফলে
আমরা আশা করি যে তারা তাতে স্বাক্ষর করবেন। তারা প্রক্রিয়ার বিষয়ে আমাদের সাথে দেখা করে জানতে চেয়েছিলেন। আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি না, আপনারা দেখেছেন তারা বাইরে এসে বলেছেন যে আশাহত হয়েছে। আমরা আশা রাখছি, যোগাযোগ রাখছি, প্রত্যাশা করছি এবং মেয়াদ আরও 3 দিন, আজকে 28 তারিখ, অর্থাৎ 29, 30, 31 3 দিন আছে। তো যেমন 17 তারিখ স্বাক্ষরের আগে অনেকে আমাদেরকে বলছিলেন যে 17 তারিখে একদিন স্বাক্ষরের পরে বন্ধ হয়ে যাবে। আমরা বলছি তা নয়, এটা একটা জাতীয় সনদ। কারো ক্ষেত্রে 2-4 দিন সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, কিছু দেখতে পারে, আমরা সেটা অব্যাহত রেখেছি। কমিশনের মেয়াদের মধ্যেই তারা স্বাক্ষর করবেন, সেটাই আমরা আশা করি। অনেকগুলি প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে খসড়াটা সরকার তৈরি করবে, কারণ গণভোটে যাওয়ার ব্যবস্থাটা সরকার করবে, কমিশন করবে না। আপনি খুব রাজীব, আপনার প্রশ্নটা খুবই ইনডেপথ এবং প্রসিডিউরাল প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কিন্তু বলছি যে এটা আসলে বাস্তব খসড়া তৈরি করে দেবে সাহায্য করার জন্য। 270 দিনের মধ্যে তারা আলাপ আলোচনা করে এগুলি প্রয়োজনীয় সংশোধন করবে। আরও একজন মহিউদ্দিন সম্ভবত প্রশ্ন করেছিলেন ল্যাঙ্গুয়েজে, তো যে আরও একজন প্রশ্ন করেছিলেন তারা কি চাইলেই অন্য কিছু লিখে ফেলতে পারবেন কিনা। তারা এইটাই, এই যে কয়টা ভাষা হবে, তো এই ভাষাটা তারা আলোচনা করবেন। এক মিনিট রাজীব, আমাকে একটু শেষ করতে দিলে আমি খুশি হব। 2 নম্বর বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যেটা সনদ যখন তৈরি করা হয়েছে তখন যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা তো হয়নি। তো বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায় গণভোট এসছে এবং গণভোটের ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে সব কিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি না। কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে এই বিবেচনার থেকে যে সে ফান্ডামেন্টাল রিফর্মটা করছে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এক্সারসাইজটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্টের যে অথরিটিটা নাই সেই অথরিটিটা দেওয়া হচ্ছে, কিন্তু তাকে গাইড করতেছে যে এই সনদের মধ্য দিয়ে, এই রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেটা যেন তাকে গাইড করে। কিন্তু তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কোথায়? আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে হচ্ছে যে আমি যাই চাইছি লিখতে পারছি না বলেই কি কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ হচ্ছে না, তা কিন্তু নয়। কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই ক্ষেত্রে দেয়া হচ্ছে যেহেতু কিছু ফান্ডামেন্টাল রিফর্ম করতে হবে, যেটা আপনি রেগুলার পার্লামেন্টে এই পাওয়ারটা থাকে না। আপনি এবং আরো বেশি বিস্তারিত আমরা হয়তো আলোচনা করতে পারি, কিন্তু মূল না, এইটা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা হবে না। নির্বাচন বিষয়টি সরকারের, নির্বাচন বিষয়টি নির্বাচন কমিশনের। জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করবে না, যেহেতু এটি জাতীয় ঐকমত্য কমিশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্বের অতিরিক্ত। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থেকেছি। তারই প্রক্রিয়া হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় সনদ তৈরি করে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে সুপারিশ করেছি এবং আমরা আশা করি সরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।